পশ্চিমবঙ্গের একদম সীমান্ত ঘেঁষা এক নির্জন গ্রাম নিশ্চিন্তপুর। নাম নিশ্চিন্তপুর হলেও গ্রামের উত্তর কোণের ওই পুরনো শিমুল গাছটাকে নিয়ে কারো মনেই এক মুহূর্তের জন্য শান্তি নেই। বিশালাকার সেই গাছ, যার ডালপালাগুলো কঙ্কালের হাতের মতো আকাশের দিকে ছড়িয়ে আছে। বসন্তকালে যখন গাছটা রক্তলাল ফুলে ভরে ওঠে, দূর থেকে মনে হয় যেন আস্ত একটা চিতা জ্বলছে। গ্রামবাসী বিশ্বাস করে এই গাছটা সাধারণ কোনো গাছ নয়, এ এক রক্তচোষা দানব। এই আতঙ্কের সূত্রপাত আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। গ্রামের জমিদার বাড়ির এক পরিচারিকা ছিল কুসুম। সাধারণ মেয়ে হলেও তার রূপ ছিল রাজকন্যার মতো। জমিদারের ছোট ছেলে তাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তৎকালীন সমাজ আর জাতপাতের বিষাক্ত বেড়াজালে সেই প্রেম পূর্ণতা পায়নি। উল্টো অপবাদ দিয়ে এক কালবৈশাখীর রাতে কুসুমকে এই শিমুলতলায় জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয় গ্রামের পঞ্চায়েত। আগুনের লেলিহান শিখায় যখন কুসুমের দেহটা পুড়ছিল, তখন সে চিৎকার করে বলেছিল, তোদের বিচার আমি মরার পর করব। এই গাছ সাক্ষী রইল, প্রতি রাতে আমার চোখের জল তোদের ঘুম কেড়ে নেবে। লোকশ্রুতি আছে সেই রাতেই নাকি গাছটার সাদা ফুলগুলো হঠাৎ করে লাল হয়ে গিয়েছিল। এবার বর্তমানের কথায় আসা যাক। গ্রামের যুবক বলাই ছিল ভীষণ যুক্তিবাদী। এসব গাঁজাখুরি গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। এক বৈশাখী পূর্ণিমার রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বাজি ধরা হলো, বলাই যদি রাত ১২টার পর ওই শিমুলতলায় একা গিয়ে একটা লোহার পেরেক পুঁতে আসতে পারে, তবে তাকে ১ ভরি সোনার আংটি দেওয়া হবে। বলাই বুক ফুলিয়ে রওনা দিল। হাতে একটা হাতুড়ি, একটা বড় পেরেক আর একটা টর্চ। রাত যত গভীর হচ্ছে, চারপাশ ততই নিঝুম হয়ে আসছে। শিমুলতলায় পৌঁছতেই বলাই দেখল পূর্ণিমার চাঁদটা কেমন যেন ফ্যাকাশে নীল হয়ে গেছে। বলাই যখন গাছের গুড়িতে পেরেকটা ধরল, ঠিক তখনই সে একটা শীতল স্পর্শ অনুভব করল তার ঘাড়ে। মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে তপ্ত নিঃশ্বাস ফেলছে। সে টর্চ জ্বালিয়ে দেখল কেউ নেই, কিন্তু যেই সে হাতুড়ি দিয়ে প্রথম ঘা দিল, অমনি সারা বন কেঁপে উঠল এক অমানুষিক আর্তনাদে। সেই কান্না কোনো পশুর নয়, কোনো মানুষেরও নয়, মনে হলো যেন খোদ মাটি ফুঁড়ে বেরোচ্ছে কোনো অতৃপ্ত আত্মা। বলাই আতঙ্কিত হয়ে দেখল সে যেখানে পেরেক ঠুকছে সেখান থেকে সাদা কষের বদলে কুলকুল করে টাটকা লাল রক্ত বেরোচ্ছে। সেই রক্তের নিমিষেই ভিজে গেল তার হাত। ভয়ে পিছিয়ে আসতেই সে দেখল গাছের ডাল থেকে সাদা সাদা ধোঁয়ার মতো কি যেন নামছে। সেগুলো আসলে শিমুল তুলো, কিন্তু প্রতিটি তুলোর মাঝে ভেসে উঠছে একটা করে ছোট মানুষের মুখ। তারা সবাই একসাথে ডুকরে কাঁদছে। হঠাৎ বলাইয়ের নজর গেল মগডালের দিকে। সেখানে ঝুলছে একটা সাদা শাড়ি। সেই শাড়িটা ক্রমেই দীর্ঘ হচ্ছে আর নিচের দিকে নেমে আসছে। শাড়ির ভেতর থেকে একটা হাড় জিরজিরে হাত বেরিয়ে এলো বলাইয়ের গলা লক্ষ্য করে। সেই হাতের নখগুলো অন্তত ৬ ইঞ্চি লম্বা। বলাই সেদিন কোনো রকমে প্রাণ নিয়ে গ্রামে ফিরেছিল, কিন্তু তারপর থেকেই নিশ্চিন্তপুরে শুরু হলো এক অদ্ভুত মহামারী। রাতে যারা ঘরের বাইরে বেরোতো, পরদিন সকালে তারা আর কথা বলতে পারত না। সবার জিহ্বা যেন কেউ গোড়া থেকে কেটে নিয়েছে। গ্রামের প্রবীণ জয়নাল আবেদিন বললেন, শিমুল গাছটা জেগে উঠেছে, ও এখন বলি চায়। কুসুমের সেই কান্না শান্ত না করলে গ্রাম উজাড় হয়ে যাবে। ভীত গ্রামবাসী মশাল জ্বালিয়ে শিমুলতলায় গিয়ে যা দেখল, তাতে সবার রক্ত হিম হয়ে গেল। দেখল গাছের নিচে হাজার হাজার শিমুল ফুল দিয়ে একটা বৃত্ত সাজানো, আর তার মাঝখানে বলাই বসে আছে। বলাইয়ের চোখ দুটো পুরোপুরি সাদা। সে অঝরে কাঁদছে আর নিজের হাত চিরে রক্ত দিয়ে মাটিতে লিখছে, তোরা এখনো বিচার করলি না। এরপর গ্রামবাসী কুসুমের স্মৃতিতে সেখানে একটা বেদি তৈরি করে দেয়। আজও কেউ সেই গাছটা কাটতে সাহস পায় না। তান্ত্রিকদের মতে গাছ কাটলে ওই অতৃপ্ত আত্মা গ্রামের প্রতিটি ঘরে ঢুকে পড়বে। আজও নিশ্চিন্তপুরে রাত নামলে শিমুল গাছটা তার বিশাল ছায়া নিয়ে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। ঝোড়ো হাওয়ায় যখন ডালগুলো নড়ে, তখন মনে হয় কোনো এক তৃষ্ণার্ত নারী তার দীর্ঘ চুল ঝাড়া দিচ্ছে। আর সেই হাড় হিম করা কান্নার আওয়াজ, সেটা আজও শোনা যায়।